শুভা, তুমি বলতে থাকো, আমি একটু বিরক্ত হচ্ছি না। তটিনী, শবনম আর আয়েশা শাহজাদের ফুপুর মেয়ে। ওদের মধ্যে তটিনী সবার বড়, শবনম মেজ আর আয়েশা সবার ছোট। সাফায়াত তাদের বড় ভাই। বেশিরভাগ সময় তারা সুলতান মহলে থাকে। সুলতান মহলে একচ্ছত্র অধিকার শেরতাজ সাহেব এবং শাহজাহান সাহেবের, পাশাপাশি তাদের বোন শাহানার নামে। যদিও শ্বশুর বাড়িতে বসত ভিটা স্থাপন করেছেন, কিন্তু ওনার স্বামী দূরপ্রবাসে থাকায় 3 কন্যা নিয়ে একা থাকার ঝুঁকি পূর্ণ হওয়ায় সন্তানদের নিয়ে তিনি সুলতান মহলেই থাকেন। মাঝে মধ্যে স্বামী গৃহে যান মেয়েদেরকে নিয়ে ঘুরতে। এবার ভাই বোন সবাই মিলে পরিকল্পনা করে যাত্রাপালা দেখতে এসেছে, কিন্তু শেরতাজ সাহেবের ঘোর আপত্তি মেয়েদের পালা দেখতে যাওয়া নিয়ে। কিন্তু শাহানার কন্যারা আধুনিকা মনা হওয়ায় মামুর কথার তেমন কর্ণপাত করে না। ঘোড়ায় টকবকিয়ে ছুটে চলা দেখে অপরূপা আর শোভা গাড়িতে বসা অবস্থায় মুগ্ধ নয়নে চেয়ে চেয়ে দেখলো কি সুন্দর টকবক করে চলছে ঘোড়াগুলো। অপরূপার খুব ইচ্ছে করলো একদিন ঘোড়ার পিঠে চড়ে সে ছুটবে দেশ থেকে দেশান্তর। পাশে আরো একটি ঘোড়ার পিঠে থাকবে তার এক যোদ্ধা। রূপকথার রাজপুত্র ঠিক তেমন একটা রাজপুত্তুর। তার ঘোর কেটে গেল শবনমের প্রশ্নে। তুমি তো তোমার বাড়ি যেতে বললে না রূপা? অপরূপা শবনমের কথায় লজ্জা পেল, সংকুচিত গলায় বলল, শুভার পাশে আমাদের বাড়ি। শোভার হাতটা সে চেপে ধরে রাখলো, সত্যি সত্যি বাড়ির কথা বলে না দেওয়ার জন্য। এত বড় বড় মানুষ তার বাড়িতে গেলে চাচি তাদের সম্মান দিয়ে কথা বলবে না, এতে রূপা অপমানিত হবে বরঞ্চ। বিশ্বাস নেই যদি সবাই মিলে হঠাৎ করে উপস্থিত হয়, দাদিজানকে এবার সে কি উত্তর দেবে। শোভা ফট করে বলে উঠল, আমার বাড়িতে গেলে আমি আপনাদেরকে ওদের বাড়িতেও নিয়ে যাব। আচ্ছা, আপনারা সত্যি যাবেন তো? শোভার প্রশ্নে সবাই হাসতে লাগলো। শোভা ওদের কাছে উত্তর না পেয়ে শাহজাদকে জিজ্ঞাসা করলো, সাহেব, সত্যি যাবেন তো? আমার মা কাকিরা সত্যি খুব খুশি হবে। শাহজাদ আশ্বাস দিয়ে বলল। যাব কোনো এক সময়। শোভা খুশিতে আটখানা হয়ে দুহাত উল্লাস করতেই অপরূপা তার হাত নামিয়ে বলল। কি করছিস? এমন কেউ করে? শোভা ওকে গোতা দিয়ে বলল, তুই বোবা বলে আমাকেও বোবা সেজে বসে থাকতে হবে বুঝি? তটিনী বলল, রূপা, তুমিও শোভার মতো কথা বলো। বলো তো দেখি, তোমার বাড়িতে কে কে আছে? দাদিজান আর ছোট চাচা, ছোট চাচি, চাচির 2টো ছেলে। আর কেউ নেই তোমার বাবা মা? অপরূপা চুপ হয়ে গেল। শোভা বলল, ওর বাবা তো অনেক আগেই মারা গেছেন, ওর মা অন্য কোথাও থাকে। অপরূপার চোখ জোড়া দেখে শোভা আর কিছু বলল না। তটিনী বলল, দুঃখিত রূপা, কষ্ট পেও না। না, পাইনি। মা বাবার কথা জিজ্ঞেস করাটা স্বাভাবিক। সাফায়াত বলে উঠল। তোমাদের দুজনকে আমাদের মহলে আমন্ত্রণ দিলে যাবে? শোভা খুশি হয়ে হেসে ফেলল। শোভা ফের সবাইকে উদ্দেশ্য করে প্রশ্ন করলো, দাওয়াত দিয়েছেন এটাই তো অনেক সাহেব। যদি কখনো রূপনগরে যাই, সুলতান মহলে যাবই। আচ্ছা, এখানে সাহেবদের কার বউ কোনটা? তার প্রশ্ন শুনে ভ্যাবাচাকা খেলো সবাই। শাহজাদ মৃদু শব্দ করে হেসে উঠল। হো হো করে হেসে সাফায়াত বলল, ওরা 3জনই আমার বোন। আর উনার? শাহজাদকে উদ্দেশ্য করে প্রশ্ন করতেই তটিনী কিছু বলে ওঠার আগেই শাহজাদের কথাই থেমে গেল। ওরাও আমার বোন, ফুফাতো বোন। শুভা নখে কামড় দিল, লজ্জায় মিয়ে গিয়ে। অপরূপা তার কাণ্ড দেখে মিটিমিটি করে হাসছে। তটিনী খেয়াল করলো মেয়েটা হাসলে তার আখি জোড়াও হাসে। রাস্তার দুপাশের নির্জন বনঝাড়ের নিস্তব্ধতাকে ছাপিয়ে ঘোড়ার গাড়ি ছুটে চলেছে গন্তব্যে। মাথার উপর মস্ত বড় চাঁদটিও যেন তাল মিলিয়ে ছুটছে তাদের সাথে। হেসে মেতে যাত্রাপালার কাছাকাছি পৌঁছতেই টকবগিয়ে ছুটে চলা ঘোড়াগুলো ঋষ্যধ্বনিতে মেতে উঠে থেমে গেল। দূরে কোথাও বাদ্যযন্ত্র বাজছে আর রবীন্দ্রসঙ্গীত পরিবেশন হচ্ছে। অপরূপা দেখলো প্রকাণ্ড মাঠটা আলোক বাতিতে জ্বলজ্বল করছে, সাথে সাথে কত লোক সমাগম ছুটাছুটি করছে। মঞ্চে গান পরিবেশন করা হচ্ছে। লোকজনে পরিপূর্ণ, কি সুন্দর চারপাশটা, যেন মেলা বসেছে।
অপরূপার মনটা আনন্দে ভরে উঠল। পায়ের ব্যথা অল্প সময়ের জন্য ভুলে গেল যেন। ঘোড়ার গাড়ি থেকে পরপর নেমে এলো মঞ্চের শিল্পীগুলো। তারপর পা বাড়ালো মঞ্চের দিকে। শেহজাদ আর সাফায়াত গাড়ি থেকে নামা মাত্রই ঘিরে ধরলো লোকজন। হাতে হাত, বুকে বুক মিলিয়ে কুশলাদি বিনিময় করে একজন পাগড়িওয়ালা লোক এগিয়ে এসে বলল, ডিরেক্টর সাহেব, মহল থেকে আর কারা কারা এসেছেন? শাহজাদ তটিনীদের সাথে পরিচয় করিয়ে দিল। অপরূপা আর শোভার কথা জানতে চাইলে বলল ওরা তাদের পরিচিত ছিল না, তবে পথে পরিচিত হয়েছে। অপরূপা ইঙ্গিত করে বলল, উনি পায়ে আঘাত পেয়েছেন, কক্ষে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে দিতে পারলে ভালো হয়। আমাদের ডাক্তার সাহেবকে ওই কক্ষে পাঠিয়ে দিন। পাগড়িওয়ালা পানের লাল পিচকেরি ফেলে বলল। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। কথা বলা শেষ করে শাহজাদ অপরূপার দিকে চেয়ে বলল, ওদের সাথে যান, ডাক্তার সাহেব যাবেন, পা দেখাবেন। আমি ব্যস্ত থাকব, তাই মনে নাও থাকতে পারে, সেই কারণে আগে ভাগে বলে দেওয়া। অপরূপা কৃতজ্ঞতা সহকারে মাথা দুলিয়ে বলল, আপনাকে অনেক ধন্যবাদ। বাড়িতে পৌঁছে গরম পানি ঢেলে দিলে বোধহয় আরাম লাগবে। এত কিছুর প্রয়োজন পড়তো না। গরম পানিতে সব ব্যথা উপশম হয় না। আপনি ডাক্তার হলে বিশ্বাস করতাম। যান। এই যা, ভালো কথার মধ্যে একটা তেড়া কথাও বলে দিল লোকটা। অপরূপা শুভার হাতের ভাঁজে হাতের ভর রেখে কোনো মতে কষ্টে সৃষ্টে হেঁটে মঞ্চের পেছনের ভবনটিতে গেল। শুভা বলল, ভালোই হয়েছে বল, নইলে কি এসব দেখতে পেতাম? অপরূপা থেমে থেমে ভবনটির দিকে তাকালো। ভবনটি আগাগোড়া লাল নীল বাতি দিয়ে সাজানো। শিল্পীরা তাদের নিজ নিজ কক্ষে চলে যেতেই শবনম পিছু ফিরে বলল, এই তোমরা আসো না, ওইখানে দাঁড়িয়ে কেন? আমরা পালা শুরু হলেই যাব, ততক্ষণ এখানে আরাম করব। অপরূপা বলল। আমাদের নিয়ে শুধু শুধু ঝামেলা করছেন। তটিনী বলল, এটা কোনো কথা হলো? গল্প করতে করতে আমরা এত পরিচিত হয়ে গেছি, আর পরিচিত একজন মানুষকে আহত হয়েছে, আমরা তাকে সাহায্য করব না? এসো। রূপনগরবাসী কিন্তু এমনই, এখানকার মানুষ কি মিশতে পছন্দ করে না নাকি? অপরূপা বলল। না না না, এমনটা না। আচ্ছা ঠিক আছে, আপনারা যা বলবেন তাই হবে। তটিনীদের সাথে অপরূপা আর শুভা একটি শুভহিত কক্ষে চলে গেল। সেখানে সুসজ্জিত শয়নাবস্থা করা আছে। হাত মুখ ধুয়ে নিল সবাই মিলে। অপরূপা বসে আছে। তটিনী বলল, এই মেয়ে, এক্ষুনি মুখ খোলো, এখানে কিন্তু ভাইজানেরা কেউ নেই। অপরূপা নিকাব খুলতে যাবে, ঠিক তখনই এক পৌর ডক্টর এসে হাজির হলেন। বললেন, রূপা আর শুভ নামক রোগীদের দেখতে এসেছি। আমি কি সঠিক কক্ষে এসেছি? শুভা বলে উঠল। হ্যাঁ হ্যাঁ, এই কক্ষে। ডাক্তার এসে বসলেন। রমণী সুন্দরীদের দিকে চোখ বুলিয়ে বললেন, কে রূপা আর শুভা? শুভা বলল, আমি শুভা ও রূপা। আমি হাতে আঘাত পেয়েছি ও পায়ে, এই দেখুন ওর পা। ডাক্তার ছিলে যাওয়া অংশে তরল ঔষধি মাখিয়ে দিতে যেই নেবে, ঠিক তখনই অপরূপা পা গুটিয়ে নিয়ে বলল, এই কি? না না না, আপনি আমার পা ছোবেন না। আপনি আমার বাবার বয়সী। পৌর ডাক্তার বিষম খেয়ে বাকিদের দিকে চোখ ঘুরিয়ে তাকালো। বাকিরা তখনও হাসছে। ডাক্তার তার পা টেনে গভীর পর্যবেক্ষণ করে বলল, তোমার পা মচকে গিয়েছে। তুমি ভালোই ধৈর্যশীল নারী। এমন ব্যথা নিয়ে এতক্ষণ কিভাবে চুপ করে আছো? অপরূপার মনে হলো বুড়ো ডাক্তার বেশি কথা বলছে। ঠিক তখনই ডাক্তার অপরূপার পা ধরে মালিশ করতে করতে এক মোচড় দিল। সাথে সাথে অপরূপার চিৎকারে বিদ্যুৎ স্পৃষ্টের মতো কেঁপে উঠল পুরো কক্ষ। ব্যথায় যন্ত্রণায় চোখ ফুঁড়ে জল নেমে গেল অপরূপার। কক্ষের দরজা নড়ে উঠল। তখন শাহজাদ উকি দিয়ে বলল, কে চিৎকার দিল? তটিনী বলল, রূপা, ওর পা নাকি মুচকে গিয়েছিল। এখন সব ঠিকঠাক। শাহজাদ এক পলক অপরূপার দিকে তাকিয়ে দরজা টেনে দিয়ে চলে গেল। শুভা ছিলে যাওয়া অংশে একটা বাদামি রঙের ঔষধ লাগিয়ে দিল ডক্টর। তারপর রূপাকে কিছু খাওয়ার ঔষধ দিয়ে চলে গেল। কিছুক্ষণের মধ্যেই সাফায়াত এসে বলল, পালা শুরু হচ্ছে, তোমরা এসো। রূপা, তোমার পায়ের অবস্থা কেমন? রূপা মাথা ঝুঁকে বলল, জি ঠিক আছে। ঠিক আছে ততিনী, সবাইকে নিয়ে সবাই চলে এসো। সাফায়াত যেতেই শবনম অপরূপার নিকাব তুলে দিতে দিতে বলল, আরে বাবা, মুখ না দেখালে যদি কখনো কোথাও দেখা হয় চিনব কি করে?
নিকাব তুলে দেওয়ার সাথে লজ্জা পেয়ে ঠোঁট কামড়ে হেসে দুহাত দিয়ে মুখ ঢাকলো অপরূপা। সবাই সমস্বরে দেখে ফেলেছি বলে হেসে উঠতেই শাহজাদ দরজা ঠেলে ঢুকলো। কোথায় তোমরা এত দেরি করছো কেন? অপরূপা তার গলার স্বর শুনে সাথে সাথে পিঠ করে বসে নিকাব তুলতে লাগলো তড়িঘড়ি করে। তার মুখমণ্ডলের একপাশ প্রতিবিম্বে স্পষ্ট ফুটে উঠেছে। শাহজাদ কিছু মুহূর্তের জন্য থমকালেও দ্রুত প্রস্থান করলো কক্ষ থেকে। বাকিরা হি হি করে হেসে উঠল, বলল, পাগল মেয়ে, তোমাকে আয়নায় দেখা যাচ্ছিল। অপরূপা ভূত দেখার মতো চমকে উঠল তাদের দিকে। সবাই অট্টহাসিতে ফেটে পড়ে বলল, কোনো সমস্যা নেই, উনি তোমার ভাইজানের মতো। অপরূপা মিয়ে যাওয়া গলায় মিনমিন করে বলল, জি। সে নিজেও জানে মানুষগুলো খুব ভালো, তারপরেও কেমন অবর্ণনীয় অস্বস্তিতে জড়সড় হয়ে যাচ্ছে মন পিঞ্জর। অতিথিদের বসার জন্য আলাদা আসন বসানো হয়েছে। রূপা আর শোভা তাদের পেছনে গিয়ে বসলো। তটিনী অনেক ডেকেছে, রূপা যায়নি। তারা এখানে ঠিক আছে। পালা শুরু হবার সাথে সাথে সাফায়াত আর শাহজাদ মঞ্চের পেছন থেকে বেরিয়ে এলো। ব্যস্ত পায়ে হেঁটে এসে তটিনীদের পাশের সারিতে গিয়ে বসলো। যেখানে বসলো ঠিক সেখান থেকে অপরূপাকে স্পষ্ট দেখতে পাওয়া যাচ্ছে। চোখাচোখি হতেই অপরূপার চোখ ফিরিয়ে নিয়ে মঞ্চে চোখ রাখলো। শাহজাদ নিজেই সেখান থেকে সরে গেল। তো বাচ্চা একটা মেয়ের সামনে এত জরিমায় নিজেকে নিয়ে দ্বিধায় পড়ে গিয়েছে সে। পালা শেষ হতে হতে লোকজন হই হই করে উঠল সন্তোষী ধ্বনিতে, মাতিয়ে তুলল। প্রকাণ্ড মাঠ জুড়ে সবার উল্লাস সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে পড়ল। লোকমুখে শিল্পী আর পরিচালকের নাম নিয়ে যশগান প্রচার হলো। নানান রকম বাদ্যযন্ত্র বাঁশির আওয়াজের মুখরিত হলো সমগ্র প্রাঙ্গণ। অপরূপা আর শোভা এক পাশে এসে দাঁড়ালো। লোকজন দলে দলে বিরক্ত হয়ে বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছে। শোভা বলল, ওনাদের আর দেখতে পাচ্ছি না কেন? রূপা বলল, আশ্চর্য, তুই কি ওনাদের সাথে যাবি নাকি? হ্যাঁ, আমার কাছে পয়সা আছে, অনেকেই গাড়ি করে যাবে, চল রাস্তায় গিয়ে উঠি। তোর হাঁটতে কষ্ট হচ্ছে? হচ্ছে, কিন্তু এখানে দাঁড়িয়ে থাকলে হবে, চল। তারা পা বাড়িয়েছে, ঠিক তখনই রহিম চাচার মুখোমুখি হলো। রহিম মিয়া কড়া মেজাজ দেখিয়ে বলল, কই আসলি তোরা? খুঁজতে খুঁজতে পাগল হইয়া গেলাম। তোকে কিছু হইলে তোর দাদি আমার আস্ত রাখবো। চল। পরক্ষণে ঘুরিয়ে হাঁটা অপরূপাকে খেয়াল করে বলল, পায়ে কিতা হইছে? ব্যথা পেয়েছি চাচা, তেমন কিছু না, চলো। দাদি পয়সা দিয়েছিল, একটা ভ্যান ডেকে নাও, বেশি দূর হাঁটলে পারবো না। অপরূপার পাশের বাড়ির চাচা রহিম মিয়া, মেয়েটাকে সে বড়ই স্নেহ করে। তার সন্তানহীনা স্ত্রী রেশমিও অপরূপাকে স্নেহ করে। এই তো কয়েকদিন হলো অপরূপার কাছে সে কোরআন পাঠ করা শিখেছে, এখন ভালোই পড়তে পারে। সন্ধ্যাবেলায় হাদিস শুনতে যায়, মন দিল ঠান্ডা হয়ে যায়। আর মনে মনে ইচ্ছে পোষণ করে অপুর মতো একটা কন্যা যেন তার কোলে আসে। রাস্তায় ভ্যান গাড়ি পাওয়া যাচ্ছে না, সব মানুষদের দখলে। একটা ভ্যানে গাদাগাদি করে বসে সবাই যাত্রা করছে। অপরূপা দাঁড়িয়ে থাকতে থাকতে বলল, পা ব্যথা হয়ে গেল শুভু। শোভা বিরক্তি গলায় বলল। অপরূপা চুপ হয়ে গেল। তাই তো, এটা তো সে ভেবে দেখেনি। শাহজাদ আর সাফায়াতকে সে দূর থেকে দেখেছে। তারা আলোকচিত্র গ্রহণের যন্ত্রগুলো নিয়ে ব্যস্ত ছিল। অন্য কোনো দিকে নজর দেওয়ার নজির ছিল না। মানবিকতার খাতিরে মানুষগুলো তাদের সাহায্য করেছে, এ ঋণ সে কোনোদিনও শোধ করতে পারবে না। শোভা গলায় অনুযোগ মিশিয়ে বলল, বলবে মেয়েগুলো কেমন? এরকম ভাবছিস কেন? ওনাদের সাহায্য চিরকাল মনে থাকবে। তুই উল্টাপাল্টা ভাবছিস, ওনারা কিছু মনে করবেন না। আচ্ছা তুই যা, যদি দেখিস ওনারা এখানে আছেন তাহলে বলে আয় যে আমরা চলে যাচ্ছি। অপরূপা বলল। রহিম মিয়া ধমক দিয়ে বলল, এই কোথাও যাইলে আমি একা একা চলে যাইবাম, কইয়া দিলাম। শোভা বলল। যাচ্ছি না বাপু। প্রায় 20-15 মিনিট পর একটা ভ্যান গাড়ি এসে থামলো তাদের সামনে। চালক গলা বাড়িয়ে বলল, কই যাইবা? রহিম মিয়া বলল, ফুলবাড়ি যাইবা? হ জামু, একজন 5 পয়সা করে দেওয়ান লাগবো। শোভা বলল, 3 জন 10 পয়সা দেব, অত টাকা নাই। আচ্ছা উঠি পড়ো। তারা গাড়ির সামনের দিকে উঠে বসলো। গাড়ি চলতে শুরু করলো জঙ্গলাকীর্ণ পর্বতের মধ্যখান দিয়ে বয়ে চলা সরু রাস্তা দিয়ে। গাড়ি চলতে শুরু করলে শোভা অপরূপাকে ফিসফিস করে বলল, সাহেবটারে আমার ভালো লাগছে।
অপরূপা ফিক করে হেসে বলল, কোনটা? ওই কালো কোট পরেছে উনি। দুর্গামা, আমার জন্য এমন একটা রাজপুত্তুর ছুঁইরা ফালাও। স্কুলের বুড়ো মাস্টারকেও তুই ছাড় দিসনি, এখন আবার সুলতান মহলের সম্রাটকে। বলেই হেসে উঠল সে। শুভা হাসল। তন্নিতে রহিম মিয়া খেকিয়ে উঠে বলল, এই হালা গাড়ি হোন দিকে নিয়ে যাস? আমাকে বাড়ির পর তো ওই দিকে জঙ্গলের ভিতর গাড়ি ঢোকাস কেন? চালক কোনো কথা বলল না। গাড়ির গতি বাড়িয়ে লুঙ্গির গোছ থেকে ধারালো চাকু বের করে বলল। অপরূপা আর শুভা আতকে উঠল। রহিম মিয়া চেঁচিয়ে উঠতে যাবে ঠিক তখনই গাড়ি থেকে নেমে এক লাফ দিয়ে নেমে পড়লো। রুমাল বের করে তার নাকে চেপে ধরলো। এক লতিতে তাকে ফেলে জঙ্গলের পথে গাড়ি ঢুকিয়ে ফেললো। অপরূপা আর শুভা গাড়ি থেকে পড়ে গিয়েছে ততক্ষণে। গলা চড়িয়ে বলল, কে আপনি? এদিকে শুভা ছুটে গিয়ে লোকটার চুল ধরে ধুমধাম দিয়ে বসলো। লোকটা চিৎকার দিতে অপরূপা আর শুভা চট করে এক লাফ দিয়ে ছুটে এলো দিক বিদিক না তাকিয়ে। নিকাব তুলে অপরূপা ঘন ঘন দম ফেললো। শুভা ভয়ে কেঁদেই দিল। অপরূপা বলল, রাস্তায় উঠতে হবে আমাদের, কাদার সময় না এটা। শুভু, দৌড়া। পেছনে দানবটির পদধ্বনি ভেসে আসছে। ভয়ে অপরূপার গলা শুকিয়ে আসছে। সে আর দম নিতে পারছে না, মস্তিষ্ক কাজ করছে না, পাটা চলছে না, মর্মর শব্দ করছে কোথায়, দম বন্ধ হয়ে আসছে। মুখ থুবড়ে পড়ে গেল শুভা। অপরূপা কিছু দূর গিয়ে মুখ থুবড়ে পড়তেই দেখলো পেছনে শুভা নেই। শুভার গগন বিদারী চিৎকার ভেসে আসছে। অপরূপার চোখ ঝাপসা দেখালো, চেঁচিয়ে বলে উঠল, তুমি কোথায় শুভা? শুভা ডাকলো। এখানে আমাকেও নিয়ে যা, ভয় করছে আমার। সাথে সাথেই মুখ চেপে ধরায় তার গঙ্গানির শব্দ শোনা গেল। অপূর্বা বহু কষ্টে দাঁড়িয়ে সেই পথে পুনরায় ছুটে যেতেই তার পেছনে টর্চ হাতে একটা লোক এগিয়ে এলো, বলল। অপরূপা চমকে উঠে ফিরল। চোখের উপর টর্চের আলো পড়ায় শেষ আশাটুকু নিভে যাওয়ায় সে কেঁদে উঠে প্রচন্ড ভয়াতুর গলায় বলল, কেন এমন করছেন আমাদের সাথে? শুভুকে ছেড়ে দিন। কে আপনারা? তার মুখ থেকে টর্চের আলো সরে গেল ধীরে ধীরে। ব্যক্তিটি বলে উঠল, আমি রহমান, ভয় পাবেন না। লোকটা এগিয়ে এলো টর্চ হাতে। অপরূপা পিছিয়ে গিয়ে বলল, কে আপনি? ডাকাত? চোর? কে? আমি মানুষ, আপনাকে সাহায্য করতে এসেছি। এই শোনো না, শালো এডিটিং চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর এরকম নিত্য নতুন গল্প পেতে আমাদের সঙ্গেই থাকুন। পরবর্তী পর্বের জন্য অবশ্যই অপেক্ষা করবেন।